আমরা যেমন নামাজের আগে অজু করি, এটা বলতে পারেন তেমন একটা পবিত্র হওয়ার জায়গা। এটা কিন্তু অরিজিনাল 450 বছরের পুরাতন। ঘন্টাটা বাজানো হতো দিনে 3 বার। 50 above the temple, Cape de Buddha. ওয়াও, 3টা দর্শনীয় স্থান একদম পাশাপাশি। 2-3 দিন ঠিক মতো খাবার খাইতে পারতেছি না। You are from India? নো, আই এম ফ্রম বাংলাদেশ। বন্ধুরা, কখনো হাতির নৃত্য দেখেছেন? কিংবা বুদ্ধদেবের দন্ত কোথায় রাখা আছে জানেন? গত 2-3 দিন শ্রীলঙ্কা আসার পরে নিগম্বো, ডাম্বুলা এবং কলম্বো এত গরম 3টা জায়গায় ছিল, হঠাৎ মনে হলো একটু শীতল কোনো একটা শহর থেকে ঘুরে আসা যাক শ্রীলঙ্কার। সেই অনুযায়ী রাত্রে চলে আসলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি লেকের সামনে, আর এটা হচ্ছে ক্যান্ডি লেক। সুতরাং বুঝতেই পারছেন আমি এখন আছি ক্যান্ডিতে। লেকটা হচ্ছে পুরো শহরের মাঝে অবস্থিত এবং চারপাশ দিয়ে স্থাপনা। লেকের আরেক পাশে কিন্তু টেম্পল অফ দ্য ট্রুথ বলা হয়। আমি যে দাঁতের কথা বললাম, বুদ্ধের দাঁতের কথা, সেটা কিন্তু সংরক্ষিত আছে ওই টেম্পলে। আমরা আজকে ওখানেও যাব এবং তার পাশে অনেক ঐতিহ্যবাহী একটা হোটেল আছে, নাম হচ্ছে কুইন্স হোটেল। সেখানেও আমরা ঘুরে দেখব। সব মিলে আজকে ক্যান্ডি চমৎকার ভাবে ঘুরবো আপনাদের সাথে নিয়ে। আশা করি দারুণ লাগবে, সাথে থাকুন। ক্যান্ডি হলো শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে অবস্থিত পাহাড়ে ঘেরা একটি ঐতিহাসিক শহর, যা তার রাজকীয় ইতিহাস, বৌদ্ধ ঐতিহ্য এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্ব জুড়ে পরিচিত। একসময় এটি ছিল শ্রীলঙ্কার রাজাদের রাজধানী এবং দেশের শেষ স্বাধীন রাজ্যের কেন্দ্র। কলম্বো থেকে ক্যান্ডির দূরত্ব প্রায় 115 কিলোমিটার আর সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 500 মিটার। 1851 সালে ব্রিটিশদের হাতে ক্যান্ডি রাজ্যের পতনের মধ্য দিয়ে শ্রীলঙ্কার শেষ স্বাধীন রাজ্যের অবসান ঘটে এবং পুরো দ্বীপটি ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়। অন্যান্য জায়গার হোটেল যেটা দেখলাম, তাদের ক্যান্ডির হোটেলটা অনেকটা বাংলাদেশি স্টাইলে। বললাম এগ ফ্রাই, দিল ডিম পোস্ট আর ডাল দিছে আর ভাত। এই দাম পড়লো হচ্ছে 500 শ্রীলঙ্কান রুপি আর কি। ডালটা কিরকম বলি, ওই যে ডাল ভর্তা করি না আমরা বাড়িতে, সিদ্ধ করে যে ডাল ভর্তা করি, সেই ডাল ভর্তার ফ্লেভারটা এরকমই লাগে। তবে ইউনিক লাগছে একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যদি শ্রীলঙ্কাতে যখন খাবার পানি দিচ্ছে তখন যদি আপনি না বলে দেন, নর্মালি গরম পানি দিবে আপনাকে। যদি বলি ক্যান্ডির দুধের সাগর কোথায়, তাহলে কি চিনবেন? জি, এটা হচ্ছে দুধের সাগর, মানে স্থানীয় লোকাল নাম। এটার নাম হচ্ছে ক্রিমহুটা, মানে হচ্ছে দুধের সাগর। এটা কিন্তু আগে লেক ছিল না, এটা কিন্তু কৃত্রিম লেক শহরের একদম মাঝখানে। 1807 সালে সিংহলীর শেষ রাজা সিংহে এটি খনন করান। এটা মূলত ধান ক্ষেত ছিল এবং ধান ক্ষেত, এটা সৌন্দর্য বর্ধনের জন্যই মূলত তখন এটি নির্মাণ করা হয়। ক্যান্ডি লেক শ্রীলঙ্কার অন্যতম বিখ্যাত কৃত্রিম হ্রদ, যা ক্যান্ডি শহরের ঠিক মাঝখানে অবস্থিত। প্রায় 60 একর বা 24 হেক্টর আয়তনের এই মনোমুগ্ধকর হ্রদটি শহরের সৌন্দর্যকে এক অনন্য মাত্রা দিয়েছে। হ্রদের মাঝখানে রয়েছে একটি ছোট্ট দ্বীপ, যা একসময় রাজপরিবারের ব্যক্তিগত অবকাশ যাপনস্থল হিসেবে ব্যবহৃত হতো। আর হ্রদের চারপাশে নির্মিত দৃষ্টিনন্দন সাদা পাথরের যে দেয়ালটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, তা মূলত ক্লাউড ওয়াল নামে পরিচিত। ক্যান্ডি লেকের পাশে আমি বসে আছি এবং এখানে বসে আছি একটা বিশেষ কারণ। এই কারণটার জন্য বসে আছি, দেখেন কত সুন্দর লাগতেছে এবং কত নিরিবিলি এরা বসে আছে শহরের মাঝখানে, অথচ এদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এই গাড়িটা আর এই মিউজিকটা শোনানোর একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে আমি এই 3-4 দিন শ্রীলঙ্কায় যতক্ষণ ধরে ঘুরতেছি, এরকম মিউজিকটা, এটা খুব পরিচিত একটা মিউজিক হয়ে গেছে। যত শ্রীলঙ্কা যত জায়গায় ঘুরলাম, সব জায়গায় এই মিউজিকটা হঠাৎ করে আজকে একটু ভালো করে খেয়াল করলাম যে আসলে জিনিসটা কি। পরে বুঝলাম যে এইটা হচ্ছে ওই টুকটুকের সাথে এটা অ্যাটাচ করা থাকে, পিছনে হচ্ছে আইসক্রিম থাকে, মাইকের মতো থাকে, যেখান থেকে এই সাউন্ডটাই বাজতে থাকে। আন্টি, হোয়াট ইজ দিস?
Mango. Mango. How Mango much? sweet. 200 one bag, local price. Oh, local price 200. And this one? Guava. How much? Thank you. ওহো, লোকাল দামি বললো 200 রুপি, শ্রীলঙ্কান রুপি আর কি। একটু বেশি পাকা, নট ব্যাড, ঝাল দিয়ে ভালোই লাগতেছে। ক্যান্ডি লেকের পাশে আমি এখন ঠিক যে জায়গাতে অবস্থান করছি, এটা শুধু শ্রীলঙ্কাতে নয়, সারা বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ নিদর্শনের স্থান। এটা এক নামে চিনতে পারবেন, টেম্পল অফ দ্য ট্রুথ বলছিলাম যেটা, এখন আমি ঠিক সে জায়গাতে অবস্থান করছি। যেহেতু টেম্পল অফ দ্য ট্রুথ বলছি, অবশ্যই বোঝা যাচ্ছে গৌতম বুদ্ধের পবিত্র দাঁত এখানে সংরক্ষিত আছে এবং প্রতি বছর সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বৌদ্ধ অনুসারী এবং শ্রীলঙ্কার সকল বৌদ্ধ অনুসারীরা এখানে কিন্তু এই দাঁতটি দেখার জন্য আসে। আজকে ঘুরে দেখবো এখন সেটি। শ্রীলঙ্কার সুন্দর পাহাড়ি শহর ক্যান্ডির মাঝখানে রয়েছে বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র স্থান টেম্পল অব দ্য ট্রুথ। স্থানীয়রা এটিকে শ্রী দালাদা মালিগাওয়া নামেও চেনে। টেম্পল অব দ্য ট্রুথ বা শ্রী দালাদা মালিগাওয়া শ্রীলঙ্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় স্থান। দালাদা বা দালদা অর্থ দাঁত এবং মালিগাওয়া অর্থ রাজপ্রাসাদ, অর্থাৎ শ্রী দালাদা মালিগাওয়া বলতে বোঝায় পবিত্র দাঁতের রাজপ্রাসাদ। বাংলাদেশ 1%, সরি 1,500. ইয়া। এ মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে সংরক্ষিত রয়েছে গৌতম বুদ্ধের একটি পবিত্র দাঁত। বৌদ্ধদের বিশ্বাস অনুযায়ী বুদ্ধের মহাপরিনির্বাণ বা মৃত্যুর পর তার দাহক্রিয়ার সময় এই দাঁতটি উদ্ধার করা হয়েছিল, যা প্রায় 1600 বছরেরও বেশি সময় ধরে শ্রীলঙ্কার ইতিহাস, সংস্কৃতি এবং রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে। বুদ্ধদেবের মৃত্যুর পর দাঁতটা ভারতে ছিল। এরপরে 4th শতাব্দীতে ধারণা করা হয় কোন এক রাজকন্যা ভারতে গিয়ে চলে আসার সময় তার খোপায়, চুলের খোপায় গুজে দাঁতটা শ্রীলঙ্কাতে নিয়ে চলে আসে। এরপর শ্রীলঙ্কার রাজধানী পরিবর্তনের সাথে সাথে এই দাঁতটাও স্থানান্তর হতে থাকে। সর্বশেষে এটা ক্যান্ডিতে এসে ঠাঁই পায় এই জায়গাতে। অনেক বছর ধরে পবিত্র দাঁতটি ভারতের প্রাচীন কলিঙ্গ রাজ্যে সংরক্ষিত ছিল, কিন্তু খ্রিস্টীয় 4th শতাব্দীতে কলিঙ্গ রাজ্য শত্রুদের আক্রমণের মুখে পড়লে সেখানকার রাজা গুহুশিব বুঝতে পারেন যে এই অমূল্য নিদর্শনটি আর নিরাপদ নয়। তাই তিনি তার মেয়ে রাজকুমারী হেমামালা এবং জামাতা রাজকুমার দন্তকে দাঁতটি নিরাপদে শ্রীলঙ্কায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দেন। কথিত আছে শত্রুদের চোখ ফাঁকি দিয়ে রাজকুমারী হেমামালা পবিত্র দাঁতটি নিজের চুলের খোঁপায় লুকিয়ে রাখেন। এরপর তারা ভারতের কলিঙ্গ রাজ্য থেকে সমুদ্র পথে যাত্রা করে শ্রীলঙ্কায় পৌঁছান এবং সেখানকার রাজার হাতে পবিত্র নিদর্শনটি তুলে দেন। আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল 450 বছরের পুরাতন মন্দির এবং এটা মূলত যারা বৌদ্ধ ধর্মের অনুসারী তারা এখানে এসে পূজা করে এবং এটা নির্দিষ্ট একটা সময় খোলা হয়, প্রতিদিন সকাল 5:30, 9:30 এরকম এবং সন্ধ্যার দিকে। সাধারণ দর্শনার্থীরা পবিত্র দাঁতটি সরাসরি দেখতে পারেন না। এটি একাধিক সোনার তৈরি বিশেষ কাস্কেট বা বাক্সের ভেতরে সংরক্ষিত থাকে। ভক্তরা সেই পবিত্র কাস্কেটের সামনে শ্রদ্ধা নিবেদন করেন শুধু। এই টেম্পলের ভিতরে আমি বসে জাস্ট ওনারা পড়ছেন, ওনাদের এই পড়াটা শুনছিলাম, যদিও ওনাদের এগুলো কিছুই বুঝি না আমি, বাট আমাদের ধর্ম যেমন আমরা পুরোপুরি পড়তেছি, হয়তো বা ওরকম কিছুই ওনারাও পড়তেছে। এটা হচ্ছে এনাদের ধর্মীয় গ্রন্থ যেটা এখানে বসে পাঠ করে। এই যে ঘন্টাটি দেখতে পাচ্ছেন, এটার একটা বিশেষত্ব আছে। এটা হচ্ছে
প্রাচীনকাল থেকে এই ঘন্টাটি দুটি কারণে ব্যবহার করা হতো। একটা হচ্ছে নির্দিষ্ট সময় যখন পূজা অর্চনা শুরু হবে তার আগ দিয়ে ঘন্টাটা বাজানো হতো দিনে 3 বার, যেন সবাই বুঝতে পারে যে এখন পূজা অর্চনার সময় শুরু হচ্ছে। আবার ওই সময়ের যে রাজা ছিল, ওই রাজার আমলের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে উনি এটা সংকেত দিয়ে এমন বোঝানো হতো যে তোমরা চুপ হয়ে যাও, এখন পূজা অর্চনার সময় হয়েছে, সবাই এটার জন্য নীরবতা পালন করো অথবা এখানে আসো, এরকম কিছু বোঝাতো। এই সেই ঘন্টা, এটা কিন্তু সব সময় বাজে না, নির্দিষ্ট কিছু সময় বাজানো হয়। আমরা যেমন নামাজের আগে অজু করি, এটা বলতে পারেন তেমনই একটা পবিত্র হওয়ার জায়গা। এখান থেকে সবাই হাত মুখে পানি দিয়ে পা ধুয়ে তারপরে কিন্তু ভিতরে ঢুকছে, যারা ভিতরে পূজা করতে যাচ্ছে। এটা হচ্ছে এখান থেকে পানি পড়তেই আছে, এখান থেকে নিয়ে নিয়ে এভাবে পরিচ্ছন্ন হয়ে তারপরে যাচ্ছে পূজা করার জন্য। যারা ফুল নিয়ে আসতেছে এই ফুলকে পবিত্র করার জন্য জাস্ট ভিতরে দিলে ওইটা অটোমেটিক পানি ওই পড়ে ওটা একটু ফ্রেশ করে দিচ্ছে, তাজা করে দিচ্ছে আর কি। তো তারপরে এখান থেকে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে অটোমেটিক, জাস্ট এখানে দিলে ওইখানে ধরলেই ওটা সেন্সরের মতো আছে, ওটা পরিষ্কার করে। বন্ধুরা, আমার সামনে যে প্রদীপ ঘরটি দেখতে পাচ্ছেন সেটি হলো পাহান পূজা বা প্রদীপ নিবেদনের স্থান। শ্রী দালদা মালিগাওয়ার এই অংশে ভক্তরা তেলের প্রদীপ জ্বালিয়ে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বৌদ্ধ ধর্মে প্রদীপের আলো জ্ঞান, প্রজ্ঞা ও শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাই প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন এবং নিজেদের ও পরিবারের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন। আমার সামনে যে হাতির সংরক্ষিত দেহ দেখতে পাচ্ছেন, এটি শ্রীলঙ্কার অন্যতম বিখ্যাত হাতি। প্রায় ৭৫ বছর বেঁচে থাকা এই হাতিটি প্রায় অর্ধ শতাব্দী ধরে ইসালা পেরেহেরা উৎসবে বুদ্ধের পবিত্র দাঁতের প্রতীকী কাস্কেট বহন করেছিল। তার দীর্ঘ সেবার স্বীকৃতি স্বরূপ ১৯৮৬ সালে তাকে জাতীয় সম্পদ ঘোষণা করা হয়। ১৯৮৮ সালে তার মৃত্যু হলেও আজও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে শ্রীলঙ্কার লোকজন। What is the name of this elephant? Raja. Raja. Oh. The king. Wow. Is he being bathed here? 50 above the temple. 50 above the temple. Character Buddha. Wow. প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় বিখ্যাত এসালা পেরাহেরা উৎসব। ইউনেস্কো স্বীকৃত সেক্রেড সিটি অফ ক্যান্ডির অংশ এই মন্দিরটি ইতিহাস, ধর্মীয় গুরুত্ব ও সৌন্দর্যের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থান হিসেবে পরিচিত। এই মুহূর্তে আমি ক্যান্ডির চমৎকার একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমার পাশে হচ্ছে ক্যান্ডি লেক। ঠিক যদি একটু ঘুরি, এইটা হচ্ছে টেম্পল অফ দ্য ট্রুথ, এবং ঠিক আর একটু ঘুরলে ঠিক এটাই হচ্ছে কুইন্স হোটেল। একদম 3টা দর্শনীয় স্থান একদম পাশাপাশি, জাস্ট গোল আকৃতির মতো, একসাথে 3টা জিনিস একসাথে দেখা যাবে। তো আমরা এখন কুইন্স হোটেলে ঢুকবো। ব্রিটিশদের আগমনের অনেক আগে এই পুরো এলাকাটি ছিল ক্যান্ডি রাজ্যের রাজপ্রাসাদ কমপ্লেক্সের অংশ। 1815 সালে ক্যান্ডি রাজ্যের পতনের পর ব্রিটিশরা এখানে বর্তমান ভবনটি নির্মাণ করেন। এটি প্রথমে গভর্নরের বাসভবন, পরে সামরিক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। 1869 সালে ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার সম্মানে নামকরণ করে এটিকে কুইন্স হোটেল হিসেবে চালু করা হয়। মূল প্রবেশপথ পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ল রিসেপশন এলাকা। মাথার উপরে ঝুলছে দৃষ্টিনন্দন একটি ঝাড়বাতি। ক্যাফে মিউজিয়ামের ভেতরে ঢুকতেই আমার প্রথম অনুভূতি ছিল যেন কোনো পুরনো ওয়েস্টার্ন মুভির বারে প্রবেশ করেছি। পাশের দেয়ালে সাজানো রয়েছে পুরনো দিনের অসংখ্য ছবি। কোথাও দেখা যাচ্ছে সেই সময়ের কুইন্স হোটেল, কোথাও ক্যান্ডি শহরের পুরনো দৃশ্য। কাচের শোকেসে সংরক্ষিত রয়েছে বহু বছরের পুরনো টেলিফোন, টাইপরাইটার এবং নানা ঐতিহাসিক স্মারক। আর একটু সামনে এগোতেই চোখে পড়ল সুন্দর একটি সুইমিং পুল। ঐতিহাসিক এই পরিবেশের মাঝে এমন একটি জায়গা দেখে সত্যিই বেশ ভালো লাগলো। এরপর পুরনো দিনের লাল গালিচা বেছানো সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলাম।
দ্বিতীয় তলায় সারিবদ্ধ অতিথি কক্ষের পাশাপাশি দেয়ালে টাঙানো রয়েছে অনেক পুরনো ছবি, যা এই ভবনের দীর্ঘ ইতিহাসের গল্প বলে। তৃতীয় তলাতেও একইভাবে সংরক্ষিত রয়েছে হোটেলের ঐতিহ্যবাহী পরিবেশ। অবশেষে নিচে নামলাম সেই পুরনো আমলের লিফটে করে। একদিকে ক্যান্ডি লেক, অন্যদিকে টেম্পল অব দ্য ট্রুথ, পাশাপাশি কুইন্স হোটেল যেন আজও ক্যান্ডির ইতিহাসকে বয়ে নিয়ে চলেছে। দুঃসংবাদ যেটা শুনতে পেলাম সেটা হলো ক্যান্ডির থেকে নোয়ারাইলিয়া আপাতত ট্রেন বন্ধ আছে, কাজ চলতেছে যেটা বললো। এখন তবুও স্টেশনে যাচ্ছি একটু খোঁজ নেওয়ার জন্য। যদি না যেতে পারি তাহলে বাসে যাব। মূল জার্নি যেহেতু নোয়ারাইলিয়া থেকে এল্লা, ওইটুকু ট্রেন জার্নি করব। তবে আপাতত গন্তব্য নির্ধারণ করেছি নোয়ারাইলিয়া আজকের জন্য। ওয়াও, একটু আগে যে বৃষ্টি হলো, ক্যান্ডি লেকের পানি এত বেশি বেড়ে গেছে যে এটা বের হওয়ার জন্য একটা জায়গা করেছে। এই জায়গা দিয়ে বের হচ্ছে। ক্যান্ডি লেকের পাশেই রাস্তার অপোজিটে আসলে এই লোকেশনটা, জায়গাটা অনেক সুন্দর, অনেক পরিপাটি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, সুন্দর করে গোছানো। Do you boil it first and then fry it, right? Yes. Okay, please give me one. You are from India? No, I'm from Bangladesh. What is the name of this place? Name of this place? Sahas Uyana. Saha Uyana. Swayana. Oh. It was mainly built for children's entertainment, right? Right. So first day, Candy. How many days you are staying here? 14 days. 14 days in Candy. No. On my first day, I was in Nigambo, and yesterday I was in Jambula. Dabula. Today I'm going to Nuarelia. Nuare. Ella. এল্লা দেন নেক্সট ডে। Thank you very much. এইভাবে কখনো খাওয়া হয়নি। আগে বয়েল করে তারপরে বারবিকিউ করতেছে আর কি। সব কথা পোড়াচ্ছে, এদের পোড়ানোর সিস্টেমটা একটু আলাদা, বারবিকিউর মতো করে। আমি আমার কোনো ডিফারেন্স পাইনি, বাট সিদ্ধ করলো সেই জন্য নিলাম আর কি। 150 রুপি, শ্রীলঙ্কার রুপি 150 রুপি নিল। ভালোই লাগতেছে, খারাপ না একবারে। বিশেষ করে লাস্টের বাইটটা দেওয়ার পরে মনে হলো না ঠিক আছে। নাইস। জায়গাটা সুন্দর না? ভালো লাগতেছে। জায়গায় গাছ উঠাই দিচ্ছে, চমৎকার লাগতেছে। এরকম তো করাই যাইতে পারে, আমাদেরও করতে পারে। নোয়ারাইলিয়া থেকে 40 কিলোমিটার ডিস্টেন্সে আছি। এখন মূল ভাইবটা পাওয়া যাচ্ছে আসলে। ঠান্ডা শুরু হয়ে গেছে ওরা, এখানে তো এমনি বরাবরই ঠান্ডা থাকে, ভালোই ঠান্ডা লাগতেছে। সামনে গেলে আরো অলরেডি জানলা টাল্লা বন্ধ হয়ে গেছে গাড়ির। দিকের বাড়ি ঘরগুলো আমাদের ওইটার মতো না, তো একটু পরিকল্পিতভাবে করা, যার কারণে একটু বেশি সুন্দর লাগে। নোয়ারাইলিয়া যাওয়ার পথে বাস মধ্যবিরতির জন্য এক জায়গায় দাঁড়াইছে। জায়গাটার নাম হচ্ছে কাটুকিচুলা। পাহাড়ি অঞ্চল, চারপাশ দিয়ে পাহাড় দেখাইতে যাচ্ছে চমৎকার, এবং ঠান্ডা কিন্তু অলরেডি পড়তেছে। এখন এই মুহূর্তে আমি দেখলাম 20 ডিগ্রি সেলসিয়াস আছে, এখন একটু আগে দেখছিলাম 22। সামনে যাচ্ছে আরো আস্তে আস্তে বাড়তেছে। সপ্তাহ বাজে, প্রচণ্ড ঠান্ডা। মাত্র নামলাম নোয়ারাইলিয়াতে, 4 ঘন্টা মতো লাগলো। কলম্বোর বাইরে যতগুলো সিটি দেখলাম সবই দেখি 6টা 7টা 8টা 7টার পরে বিশেষ করে পুরো ফাঁকা হয়ে যায়, একদম নিরিবিলি। মানে এরকম একটা সিটির মেইন পয়েন্টে কোনো লোকজন নাই। আর আমাদের গ্রামেও এখন 10টা পর্যন্ত গম করে লোকজন। 2-3 দিন ঠিকমতো খাবার খাইতে পারতেছি না, তাই নোয়ারাইলিতে আসার পরে কেএফসি দেখে চিন্তা করলাম তাহলে কেএফসির খাবারই খেয়ে দিই, অন্তত কেএফসির খাবারের টেস্ট কম বেশি জানি। তো আসলে একটু খাইতে পারতেছি, যদিও এটাকে বিরিয়ানি বলতেছে এরা, যদিও এটা বাংলাদেশে আমি দেখিনি। তারপরে পাওয়া যাচ্ছে কেএফসির টেস্টে, কেএফসির মশলা টশলার স্টাইল তো জানি।
মাত্র 3 মিনিটের ডিস্টেন্স দেখাচ্ছে। যাচ্ছি আমার হোটেলে, বুকিং.com যেটা বুক। Turn right onto Lawson Road. আলহামদুলিল্লাহ চলে আসলাম নোয়ারেলিয়ার হোটেলে। হোটেল বললে ভুল হবে, সবই বাসাবাড়ি, সব জায়গাতে দেখলাম বাসাবাড়িতেই আর কি এরকম ব্যবস্থা করা। এই রুমটা আমি বুকিং দিয়েছি হচ্ছে 1000 টাকা, বাংলাদেশি টাকায় 1000 টাকা আর কি। যদিও ডলারের হিসাবে ওরা ওইভাবে কেটে নেয়। ক্রেডিট কার্ড কিন্তু সব এই রকম যে রুমগুলা বুকিং দিতে হয় সেগুলো কিন্তু নর্মালি ক্রেডিট কার্ড ইউজ করা যায় না, মানে এরা নেয় না আর কি, যেহেতু বাসাবাড়ি, এটা তো প্রফেশনালভাবেই করে না। শহরের ঠিক মেইন টাউন তার 1 রোড পিছনেই আর কি এই এরকম বাড়িগুলো, এবং বেশিরভাগই সব দিক দিয়ে থাকে দেখলাম। তো যদিও দেখছিলাম হচ্ছে সিঙ্গেল বেড, বাট ডাবল বেড দিয়েছে। আমি একাই থাকবো, যদিও 2টা বেড আছে এখানে, মাঝে এখানে একটা ডেস্ক আছে, ড্রেসিং টেবিল, একটা চেয়ার, একটা টেবিল, ছোট একটা টিভি আছে, ওয়াইফাই কানেকশন আছে। আর যেহেতু এখানে ঠান্ডা, এসির ব্যবস্থাও নাই, আর এসি মনে হয় লাগবেও না, নর্মালি অল টাইম ঠান্ডা থাকে। কম্বল দেওয়া আছে, চাইলে আমি 2টা ইউজ করতে পারবো। ওয়াশরুমটা, ও সরি, এখানে একটা ইয়ে আছে, কাপড় রাখার তাক আছে। এই হচ্ছে রুমের অবস্থা। আর এখানে এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন, এটা হচ্ছে টয়লেট, গরম পানির ব্যবস্থা আছে। যা হয়েছে আলহামদুলিল্লাহ। কালকে সকাল থেকে আবার নতুন এপিসোডের জন্য স্বাগত জানাচ্ছি। আপাতত গুড বাই।